তো আজকে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে তোমার পলিউশন বাই অ্যাগ্রোকেমিক্যালস। তো অত কিছু তো আর ডিসকাস করা যাবে না। তো অ্যাগ্রোকেমিক্যালসটা মেইনলি আমরা বলতে পারি এগ্রিকালচারাল ফার্টিলাইজারটা এক ধরনের অ্যাগ্রোকেমিক্যালস। তারপরে ওই যে পেস্টিসাইডস, হার্বিসাইডস তারাও ধরো এক ধরনের অ্যাগ্রোকেমিক্যালস। তো পেস্টিসাইডস, হার্বিসাইডস এইটা কি ক্ষতি করে? এটা সাধারণত অর্গানোক্লোরিন এবং অর্গানোফসফরাস কম্পাউন্ডস। এটা কি ক্ষতি করে, কিভাবে করে, এটার এই জায়গায় আমরা ডিসকাস করব না। তোমার এই অর্গানোক্লোরিন আর অর্গানোফসফরাস কম্পাউন্ডস আমাদের চ্যাপ্টারই আছে, আমরা সেইখানেই ডিসকাস করব। এখন আসো অ্যাগ্রোকেমিক্যালস মানে এগ্রিকালচারাল ফার্টিলাইজার। তো ফার্টিলাইজারের মধ্যে কি কি ফার্টিলাইজার আমরা ইউজ করি এগ্রিকালচারে বলো তোমরা? কি কি ফার্টিলাইজার ইউজ করা হয়, কারো ধারণা আছে? স্যার ইউরিয়া, পটাশ, তারপর গুড। আচ্ছা ইউরিয়াটা কি? এটা কোন মানে কিসের সোর্স ইউরিয়াটা? স্যার নাইট্রোজেন স্যার। ইউরিয়া হচ্ছে একটা নাইট্রোজেন সোর্স, তাই না? আচ্ছা, তারপরে পটাশ। পটাশে কি আছে? মিউরেট অফ পটাশ, পটাশিয়াম আর ক্লোরিন। মিউরেট অফ পটাশ যেটা সেটা পটাশিয়াম আর ক্লোরিন থাকে। পটাশিয়াম আর ক্লোরিন। আর কিছু থাকে না? আমি নিজেও স্পেসিফিক ভাবে বলতে পারবো না কি কি থাকে আর কি ওখানে। এটা কি বললাম? পটাশ না? ডিএপি, মিউরেট অফ পটাশ, তারপরে টিএম ট্রিপল সুপার ফসফেট। পটাশের মধ্যে মনে ফসফরাসও মনে থাকে নাকি? পটাশিয়াম। আচ্ছা, আর কি আছে? টিএসপি ট্রিপল সুপার ফসফেট। আর কি আছে? তার মানে যেটা মানে প্ল্যান্ট গ্রোথের জন্য যা যা দরকার, ঠিক আছে, তোমার সোয়েলে সব কম্পোনেন্টই আছে অলমোস্ট, কিন্তু কোনোটা কম আছে, কোনোটা বেশি আছে। আবার প্ল্যান্ট নেয় কোথায় থেকে? নেয় হচ্ছে তোমার সলিউবল ফ্র্যাকশনটা নেয়, তার মানে ডিজলভ অবস্থা, মানে পানিতে যে পার্টটা থাকে সাধারণত সেখান থেকে প্ল্যান্টটা নিউট্রিয়েন্ট নেয়। তো দেখা যাচ্ছে কি একটা ফার্টিলাইজার বা ফসফরাস বা ক্যালসিয়াম বলো মাটিতে যথেষ্ট পরিমাণে আছে, বাট খুবই স্ট্রংলি বাউন্ড টু দ্য সয়েল পার্টিকেল। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পানিতে এটা কম যাবে, ডিজলভ কম হবে। তো মাটিতে যদি স্ট্রংলি বাউন্ড হয়, পানিতে কম যাবে, সেই ক্ষেত্রে কি হবে? গাছ ওইটা কম পাবে। সহজ কথা, মাটিতে কতটুকু আছে এতটুকু খুব বেশি আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি গাছের বৃদ্ধির জন্য, পানিতে অ্যাভেলেবিলিটি বাড়ানোর জন্য আমরা কেমিক্যাল ফার্টিলাইজারটা ইউজ করি। তো বিভিন্ন ধরনের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস একটা প্ল্যান্ট গ্রোথের জন্য দরকার হয়, ঠিক আছে। সেটা যেরকম পটাশিয়াম দিয়ে আমরা, তারপরে কি বলে ফসফরাস দিয়ে আমরা, নাইট্রোজেন আমাদের হিউজ পরিমাণে লাগে, আমরা নাইট্রোজেন দিই, ঠিক আছে। তারপরে আর ওই জিঙ্ক সামটাইমস অ্যাপ্লাই করা হয়। আরো আরো অনেক অনেক ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো ফার্টিলাইজারের সাথে আমরা 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 এগ্রিকালচারাল ল্যান্ডে অ্যাপ্লাই করি। তারপরে মেজর যে নিউট্রিয়েন্টটা হচ্ছে নাইট্রোজেন, কিন্তু ইউরিয়াটা সবচেয়ে বেশি হয়। প্ল্যান্টের গ্রোথের জন্য ইউরিয়াটা সবচেয়ে বেশি দরকার হয়, ঠিক আছে। আচ্ছা, ফসফরাস যেটা, সেটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথের জন্য খুবই অল্প পরিমাণে দরকার হয়, কিন্তু নাইট্রোজেনের যেমন সোর্স আছে, যেমন বাতাসে হিউজ পরিমাণে নাইট্রোজেন আছে। প্ল্যান্ট কি করে? এই যে নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন প্রসেসে তোমার মেইনলি মানে তোমার ইয়েতে নাইট্রিফিকেশন প্রসেসে
নাইট্রোজেনকে নাইট্রেটে কনভার্ট করে আর কি, প্ল্যান্টও করতে পারে প্ল্যান্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে প্ল্যান্ট করে আর কি, তোমার বাতাসের অন্যান্য ইনগ্রেডিয়েন্টস কিছু না কিছু থাকে, ঠিক আছে। তো ফসফরাসও একই ধরনের এই ফার্টিলাইজার প্ল্যান্টস গ্রোথের জন্য দরকার হয়, কিন্তু ফসফরাসটা ইয়েতে পাওয়া যায় না, কি বলে এটা অ্যাটমসফিয়ার, এর কোনো সোর্স নেই, এটা মেইনলি আসে হচ্ছে তোমার সয়েল থেকে আর কি। তো এই ফার্টিলাইজার গুলি সাধারণত ইউজ করা হয়, এবং যে এগ্রোকেমিক্যালস দ্বারা যে পলিউশন, আমি এই দুটার কথা ইন পার্টিকুলার ডিসকাস করব। তো এই দুটা ফার্টিলাইজার ল্যান্ডে অ্যাপ্লাই করলে খুব যে পরিমাণে আমরা অ্যাপ্লাই করি, ঠিক আছে, ল্যান্ডের খুব বেশি ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় হচ্ছে তোমার সেই অ্যাগ্রোকেমিক্যালস গুলো ওয়াস্ট আউট হয়ে যদি নেইবারিং কোনো 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 ওয়াটার বডিতে যায়, সেখানে তোমার এটা এনভায়রনমেন্টাল প্রবলেম ক্রিয়েট করে। তো আসলে এই অ্যাগ্রোকেমিক্যালসটা কিভাবে যায় একটা 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 অ্যাকোয়াটিক সিস্টেমে, বা সেখানে কি হয়, ঠিক আছে, এটা কিছু কেমিক্যাল প্রসেস দ্বারা এগুলো নিয়ন্ত্রিত হয়। ধরো একটা মাটিতে ফসফেট ফার্টিলাইজার দিলা বা নাইট্রেট ফার্টিলাইজার দিলা, এই নাইট্রেট কতটুকু থাকবে, কতটুকু পানিতে যাবে, কি কি এনভায়রনমেন্টাল এবং বায়োলজিক্যাল প্রসেস আছে, ঠিক আছে, এই প্রসেস গুলো ডিটারমাইন করবে যে এটা 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 পানিতে বেশি থাকবে না মাটিতে বেশি থাকবে না ওয়াস্ট আউট হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা ডিসকাস করবো এই চ্যাপ্টার, মানে এই টপিকসে। তারপরে এখান থেকে এনভায়রনমেন্টাল যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ইউট্রিফিকেশন নিয়ে আমরা ডিসকাস করব, এনভায়রনমেন্টাল কি কি পটেনশিয়াল ক্ষতি করতে পারে, তারপরে ধরো তোমার কিভাবে এটা সলভ করা যায় ব্রিফলি। তার আগে তোমরা কি জানো ইউট্রিফিকেশনটা কি? দেখে কিছু বুঝতে পারতেছো? ইউট্রিফিকেশন হচ্ছে, এটা খুবই স্পেসিফিক ভাবে ডেফিনিশন দেওয়া মুশকিল। তুমি সিম্পলি বলতে পারো যে একটা অ্যাকোয়াটিক সিস্টেমে যখন এই যে ফাইটোপ্লাঙ্কটন গুলা অনেক গ্রো করে, সেই সিস্টেমটাকে আমরা বলি ইউট্রিফাইড অ্যাকোয়াটিক সিস্টেম, বা যে প্রসেসের মাধ্যমে এই অ্যাকোয়াটিক সিস্টেমে এরকম অনেক এলজি অথবা ফাইটোপ্লাঙ্কটনিক গ্রোথ হয়, তাকে বলতে পারে ইউট্রিফিকেশন। আবার অনেক জায়গায় অনেকে বলে যে এই ফাইটোপ্লাঙ্কটন গুলো আছে, এগুলো যখন মরে যাবে এট এ সার্টেন টাইম, একটা ইয়ারে, তখন এগুলো কি হবে, মরে গেলে এটা পচে যাবে এবং এখান থেকে দুর্গন্ধ ছড়াবে, এগুলা ডিগ্রেডেশনের জন্য ডিজলভ অক্সিজেন কনজিউম করবে ফ্রম দ্য ওয়াটার কলাম, ওভারঅল অ্যাকোয়াটিক সিস্টেমের ইমব্যালেন্স হবে, এটা ইউট্রিফিকেশন। তো সহজ কথা বলতে আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে একটা অ্যাকোয়াটিক সিস্টেমে যখন নিউট্রিয়েন্টের কনসেন্ট্রেশনটা অনেক বেড়ে যায়, প্লান্টস নিউট্রিয়েন্ট ফর এক্সাম্পল নাইট্রোজেন, ফসফরাস, বা আদার অর্গানিক আদার নিউট্রিয়েন্টস গুলো। তো নিউট্রিয়েন্টস গুলো বাড়লে তো সবই নিউট্রিয়েন্টস গুলো অ্যাভেলেবেল থাকে, ডেফিনেটলি প্ল্যান্ট গ্রোথ তো স্টিমুলেট হবেই, ঠিক আছে। তো নিউট্রিয়েন্টের এক্সেসিভ নিউট্রিয়েন্ট ইন অ্যাকোয়াস্টিক সিস্টেমের কারণে সেখানে যে ফাইটোপ্লাঙ্কটনিক গ্রোথ হয় এবং এই গ্রোথ রিলেটেড যে এনভায়রনমেন্টাল এবং ইকোলজিক্যাল প্রবলেম, সবই ইউট্রিফিকেশনের আন্ডারে। সবকিছুকেই একসাথে আমরা ইউট্রিফিকেশন বলবো। তাহলে ইউট্রিফিকেশনটা কি? যে কোনো একটা নিউট্রিয়েন্ট, এক্সেসিভ নিউট্রিয়েন্টের কারণে কোনো অ্যাকোয়াটিক সিস্টেমে যদি 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 excessive nutrient, if it stimulates the production of algal growth, ঠিক আছে, in an aquatic system,
তখন the environmental and ecological problems associated with the stimulated growth of phytoplankton এটাই হচ্ছে ইউট্রিফিকেশন। আচ্ছা নেক্সট স্লাইডে যাই। তো এই ইউট্রিফিকেশনটা মানে কম বেশি হয় ডিপেন্ড করে হচ্ছে কিসের উপরে, নিউট্রিয়েন্ট অ্যাভেলেবলের উপরে বেসিস করে। নিউট্রিয়েন্ট যত কম হবে এইগুলোর প্রোডাকশন তত। এটা দেখো আমাদের লেকেও আছে, কিন্তু আমাদের যে ট্রান্সপোর্টের আশেপাশে যে লেক গুলো আছে না, দেখবে হাইলি ইউট্রিফাইড। তো এটা কোথায় থেকে আসে? দেখা যাচ্ছে যে আশেপাশের যে নিউট্রিয়েন্ট গুলো আছে এগুলো ধুয়ে মুছে আলটিমেটলি এই লেক গুলোতে আসে। আরেকটা বড় বিষয় হচ্ছে লেক গুলোতে তোমার আউটফ্লো নাই, এটা পানি বের হয়ে যাওয়ার, নিউট্রিয়েন্ট গুলো বের হয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই। এটা পানি যতটুকু যায় মোস্টলি এটা এভাপোরেশনের মাধ্যমেই যায়। তার মানে নিউট্রিয়েন্ট গুলো যায় না, অনলি পানি যায়, নিউট্রিয়েন্ট গুলো থেকে যায়, যার ফলে ডে বাই ডে তোমার নিউট্রিয়েন্টের কনসেন্ট্রেশন এখানে বেড়ে চলছে আর কি। তো এই নিউট্রিয়েন্ট লোডের উপর বেস করে তোমার সারফেস ওয়াটার গুলোকে এবং এর বায়োলজিক্যাল প্রোডাক্টিভিটির উপর বেস করে কয়েকটা ভাগে ভাগ করা হয়, যেমন অলিগোট্রফিক, মেসোট্রফিক, ইউট্রফিক আর হাইপারট্রফিক। তো দেখতেই পাচ্ছ অ্যারো দিয়ে এটা লো প্রোডাক্টিভিটি থেকে হাই প্রোডাক্টিভিটির দিকে যাচ্ছে। তার মানে প্রোডাক্টিভিটি বলতে বোঝাচ্ছে বায়োলজিক্যাল প্রোডাক্টিভিটি, তার মানে প্ল্যান্টস প্রোডাক্টিভিটি, অ্যালগাল প্রোডাক্টিভিটি। তো যেখানে এই যে ফাইটোপ্লাঙ্কটন বা এই যে শ্যাওলা জাতীয় উদ্ভিদ আছে, যেখানে যে সারফেস ওয়াটারের প্রোডাকশনটা কম হয় তাকে বলা হয় অলিগোট্রফিক সিস্টেম, আর যেখানে অনেক বেশি হয় সেটা হচ্ছে ইউট্রফিক অর হাইপারট্রফিক সিস্টেম। এই যে নিচে লেখছি হাইপারট্রফিক সিস্টেম আছে very high level of biological productivity and generally less, এটা খুব কম থাকে, ইউট্রফিক পর্যন্ত লিমিটেড। আচ্ছা এখন যে এই বিভিন্ন যে যে সারফেস ওয়াটার গুলো আছে, সিস্টেম আছে, যেমন অলিগোট্রফিক সিস্টেম, মেসোট্রফিক, ইউট্রফিক, হাইপারট্রফিক, এই যে এই সারফেস ওয়াটার গুলোতে তোমার নিউট্রিয়েন্টের কনসেন্ট্রেশনের উপর বেস করেও এগুলোকে ভাগ করে নেওয়া যায়। এই নিউট্রিয়েন্ট গুলো তোমার নাইট্রোজেনের উপরেও ক্লাসিফিকেশন দেওয়া আছে, ফসফরাসও দেওয়া আছে, ক্লোরোফিল এ। তার মানে নাইট্রোজেন, ফসফরাস বিভিন্ন কেমিক্যাল নিউট্রিয়েন্টের কারণে যখন এই যে তোমার ফাইটোপ্লাঙ্কটন বা দেখা যাচ্ছে যে জলজ উদ্ভিদ যেগুলো গ্রো করবে, ঠিক আছে, এগুলো যত বেশি গ্রো করবে ক্লোরোফিল এ তত বেশি ছড়াবে, ক্লোরোফিল এর কনসেন্ট্রেশনটা তত বেশি পানির মধ্যে বাড়বে। তারপর টার্বিডিটি, এগুলো ডিকে হবে, পচে যাবে, পানির ট্রান্সপারেন্সি কমে যাবে, টার্বিডিটি বাড়বে। তার মানে এই যে নাইট্রোজেন, ফসফরাস, ক্লোরোফিল এ, টার্বিডিটি সবগুলোর কনসেন্ট্রেশন দিয়ে you can classify an aquatic system whether it is oligotrophic, mesotrophic or eutrophic. For example, আমি এখানে ফসফরাস দিয়ে এই ক্লাসিফিকেশনটা দেখিয়েছি। যেমন অলিগোট্রফিক লেকে বা অলিগোট্রফিক অ্যাকোয়াটিক সিস্টেমে ফসফেট কনসেন্ট্রেশন লেস দেন 10 মিলিগ্রাম পার লিটার, less than 10 মিলিগ্রাম পার লিটার। আচ্ছা আমার একটা জিনিস আমার লিখতে ভুল হয়েছে, এটা আমি কারেকশন করে দিই। তার মানে এই যে মিলিগ্রাম পার লিটার এখানে স্পেসিফিক ভাবে দিছি, এটা ফসফেট আছে লেস দেন 10 মিলিগ্রাম পার লিটার। এখানে উল্লেখ না করলে মানুষজন কনফিউজ হতে, ফসফরাসও হতে পারে, আবার ফসফেটের মিলিগ্রাম পার লিটারও হতে পারে আপনি। আচ্ছা এখন আসি যে এই যে ইউট্রিফিকেশন,
এটার প্রবলেম কি কি? এটার ইকোলজিক্যাল প্রবলেম কি, সোশিও ইকোনমিক আর প্রবলেমটা কি? ঠিক আছে, আচ্ছা ইকোলজিক্যাল প্রবলেম। আমার কথা বুঝতে পারতেছো তোমরা? অনেকক্ষণ ধরে তোমাদের কোনো রেসপন্স নাই, একটু কথা বলে নাও তাহলে আমিও বুঝি যে ইউ অল আর উইথ মি। জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার বুঝতে আচ্ছা ঠিক আছে। তো ইকোলজিক্যাল ইম্প্যাক্ট, যেমন সিস্টেম যখন অলিগোট্রপিক থেকে হাইপারট্রপিক বা ইউট্রপিকের দিকে মুভ করে, নিউট্রিয়েন্ট কনসেন্ট্রেশন বাড়ে। তো নিউট্রিয়েন্ট কনসেন্ট্রেশন বাড়লে এই যে শ্যাওলা জাত উদ্ভিদ, একে এই এই মানে কি বলে, এই অ্যালগাল প্রোডাকশন গুলো হয়, এই এলজি গুলো গ্রো করে আর কি, বুঝতে পারছো? তো এই যে গ্রিন যে তোমার ফাইটোপ্লাঙ্কটন গুলি আছে বা তোমার এলজি গুলো আছে, অনেক সময় ব্লু কালারেরও হয়, অনেক সময় ব্লু গ্রিনও হয়, ঠিক আছে? এর মধ্যে এক ধরনের এলজি আছে যাকে বলা হয় সায়ানোব্যাকটেরিয়া, বুঝছো? তো এর মধ্যেই আছে, এটা এটা খালি এটা তুমি দেখতে পাবা না। তো তার মধ্যে সব সায়ানোব্যাকটেরিয়া না, কিছু বিশেষ ধরনের সায়ানোব্যাকটেরিয়া যখন যখন ডিগ্রেড করে, যখন মরে যায়, তখন হার্মফুল টক্সিক কেমিক্যালস রিলিজ করে ওয়াটারে, ঠিক আছে? তার মানে সব যে এই যে গ্রিন এলজি আছে, সব গ্রিন এলজি কিন্তু সায়ানোব্যাকটেরিয়া না, এখানে সায়ানোব্যাকটেরিয়া থাকে। আবার সব সায়ানোব্যাকটেরিয়া কিন্তু টক্সিক না, কিছু কিছু সায়ানোব্যাকটেরিয়া আছে যেগুলো টক্সিক এবং পানিতে টক্সিক যে কেমিক্যালস এগুলো রিলিজ করে। টক্সিক কেমিক্যালস রিলিজ করলে কি হবে? এটা আচ্ছা, হ্যালো, আমার আমার ইন্টারনেট কানেকশনটা কম স্টেবল দেখাচ্ছে, তোমরা কি শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? স্যার শুনতে পাচ্ছি, হঠাৎ তার হালকা একটু মানে সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখালো আর কি যে ইন্টারন্যাশনাল। রাহিল, তুমি খাচ্ছ না? আচ্ছা, তাহলে এই যে টক্সিক কেমিক্যালস যেগুলো বা মানে এগুলো পানিতে যখন রিলিজ করে, তখন দেখা যাচ্ছে যে সেই পানি রিক্রিয়েশনাল এরিয়ার জন্য, রিক্রিয়েশন বা সুইমিং এর জন্য অনুপযোগী হয়ে পড়ে। আবার একই সাথে এই টক্সিড গুলো যে পানিতে যে অ্যাকোয়াটিক যে কি বলে, এটা ফিশ আছে বা আদার্স টাইপ অফ জুপ্লাঙ্কটনস আছে, যেমন অ্যাকোয়াটিক যে অ্যানিমালস গুলো আছে, ছোট ছোট ইনসেক্টস আছে, কারোর জন্য এটা ভালো না। তো হয় কি, এগুলো অ্যাকোয়াটিক সিস্টেমের একটা ইমব্যালেন্স ঘটায়। আবার দেখো এই যে দেখতে পাচ্ছ যে এই যে ফাইটোপ্লাঙ্কটন গুলো দেখতে পাচ্ছ, যে এগুলো তো আর আজীবন বেঁচে থাকবে না, যখন ডাই করবে মরে যাবে, ঠিক আছে? তখন কি করে, এটা পানির নিচের দিকে এটা সেটেল করতে থাকে। তো যখন পানির নিচের দিকে যখন সেটেল করতে থাকে, এগুলোর দেহ তো এটা অর্গানিক কম্পাউন্ড, তাই না? বেশিরভাগই এই অর্গানিক কম্পাউন্ড গুলোর তখন ডিগ্রেডেশন স্টার্ট হয়। তো ডিগ্রেডেশনের জন্য তোমার ব্যাকটেরিয়াটা ডিগ্রেডেশনটা করে, আমি দেখাবো। তো ব্যাকটেরিয়ার ডিগ্রেডেশনের জন্য, মানে সরি, এগুলোকে ডিগ্রেড করে, এবং এই ডিগ্রেডেশনের জন্য পানি থেকে অক্সিজেনের দরকার হয়। এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে অ্যারোবিক রেসপাইরেশন, মানে যেটা অক্সিজেনের উপস্থিতিতে অর্গানিক কম্পাউন্ডের ব্রেকডাউন মেডিয়েটেড বাই মাইক্রো অর্গানিজম। তার মানে মেইন রিয়াকশনটা হবে হচ্ছে অক্সিজেনের সাথে এই যে অর্গানিক কম্পাউন্ড গুলো আছে এগুলোর, আর মেডিয়েট করবে কে? মাইক্রো অর্গানিজম।
প্রোডাক্টটা কি হবে, যেহেতু অক্সিজেনের সাথে রিয়াকশন, তাহলে প্রোডাক্টটা হবে কার্বন ডাই অক্সাইড, যেহেতু অর্গানিকের সাথে রিয়াকশন। এই অক্সিজেনটা কোথায় থেকে নেয়? মেইনলি ওয়াটার কলাম বা পানির মধ্যে যে ডিজলভ অক্সিজেন গুলো আছে সেগুলোই এই অর্গানিক কম্পাউন্ড গুলোর ব্রেকডাউন করে। তো যখন পানির মধ্যেকার ওয়াটারের ডিজলভ অক্সিজেন কনজিউম করবে, তখন হয় কি, হ্যাঁ, তো যখন পানি ডিজলভ অক্সিজেন কনজিউম করবে, তো আমরা তো এয়ার থেকে অক্সিজেন নিই, মাছ কোথায় থেকে নেয়? মাছ হচ্ছে ডিজলভ অক্সিজেন নেয়, মাছের অক্সিজেন নেয়। তো পানির অক্সিজেন যখন নিচের দিকে কমে যাবে, তখন আলটিমেটলি যে নিচের দিকে যে মাছগুলো থাকবে, ঠিক আছে, এই ফিশগুলো মারা যাবে আর কি, তারা ভেসে উঠবে আর কি। এটা একটা ইকোলজিক্যাল প্রবলেম। আবার কি প্রবলেম হতে পারে, যেটা আমি অলরেডি বলে ফেলছি, যে অ্যালগাল টক্সিনটা এটা টক্সিক কেমিক্যালস রিলিজ করে, বুঝছো, মানে যখন তার ডিগ্রেড করে তখন। সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট কি হতে পারে? ধরো একটা রিক্রিয়েশনাল এরিয়া, সেই রিক্রিয়েশনাল এরিয়াতে যদি এরকম কচুরিপানা বা এই যে ইউট্রিফিকেশনের কারণে পানির কোয়ালিটি যদি নষ্ট হয়ে যায় বা ইউট্রিফিকেশনের জন্য যদি সুইটেবল না হয়, তাহলে অনেক জায়গা আছে, বিশেষ করে বিদেশে, দেশে অনেক জায়গা আছে, ঠিক আছে, গেলে ধরো ফিশিং বা সুইমিং এর জন্য, মানে রিক্রিয়েশনাল ফিশিং, রিক্রিয়েশনাল সুইমিং এর জন্য ধরো আচ্ছা, আবার অ্যালগাল ব্লুমস যেগুলো যেগুলো এটা গ্রো করে, দ্যাট ক্যান হ্যাপেন। আনপ্লেজেন্ট স্মেলস। আবার ডিকম্পোজড এলজি, ঠিক আছে, এই প্রসেসগুলো আমি দেখাবো পরে। বাই অ্যানারোবিক ব্যাকটেরিয়া, প্রথম যেটা বললাম না যে অক্সিজেন দিয়ে অর্গানিক কম্পাউন্ডের ব্রেকডাউন হচ্ছে, সেটাকে বলা অ্যারোবিক ব্যাকটেরিয়া, মানে যে ব্যাকটেরিয়াটা বাতাসের প্রেজেন্সে কাজ করে, বুঝছো? তো সেইটা। আবার বাতাস যখন একেবারে অক্সিজেন কমে যায় পানির নিচের দিকে, যখন অক্সিজেন থাকে না, in that case aerobic bacteria stop working, তখন আসে হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া। অ্যানারোবিক ব্যাকটেরিয়া বলতে, অ্যানারোবিক মানে অ্যানারোবিক কন্ডিশন বলতে বোঝায় যেখানে এয়ার নাই, আই মিন অক্সিজেন নাই। আর অ্যানারোবিক ব্যাকটেরিয়া বলতে যে ব্যাকটেরিয়া গুলো এয়ারের অ্যাবসেন্সে, অক্সিজেনের প্রেজেন্সে কাজ করে না, অক্সিজেনের অ্যাবসেন্সে কাজ করে, সেটা অর্গানিক কম্পাউন্ডকে ব্রেকডাউন করে কি করে, ওখানে এন্ড প্রোডাক্টটা হয় মিথেইন। আবার কিছু কিছু সালফার কন্টেইনিং অর্গানিক কম্পাউন্ড আছে যাকে ব্রেকডাউন করলে হবে হাইড্রোজেন সালফাইড। তো এই জিনিসগুলোই ওই যে পচে দুর্গন্ধ, এই গ্যাসগুলোই তো দুর্গন্ধ ছড়ায়, হাইড্রোজেন সালফাইড, মেথেন, তারপরে এই যে এইগুলোই গন্ধ, এই যে পচা ডিমের মতো গন্ধ পাও যখন খুব একটা কি বলবো, একটা একটা খুব পচার মতো ওয়াটার অ্যাকোয়াটিক সিস্টেমের ওই আশেপাশে দিয়ে যখন যাও। আচ্ছা, এখন ইকোনমিক লস, এটা তোমরা পড়ে নিও আর কি, বুঝছো, আমি ডিটেলস যেতে চাচ্ছি না, এজন্য যেমন ইউট্রিফিকেশন কজেস মিলিয়ন্স টু বিলিয়ন ডলার অফ ইকোনমিক লসেস অ্যানুয়ালি ইন মেনি কান্ট্রিজ, ঠিক আছে, এটা 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 দেখে নিও, যে জিনিসগুলো ডিসকাস করছি এটার মানে সবগুলোই আসলে তো তোমার ইকোনমিক লসে কন্ট্রিবিউট করে।
এখন আসো যে ইউট্রিফিকেশনটা কেন হয়, বা এই যে কেমিক্যাল যে বায়োলজিক্যাল যে প্রসেস গুলো বলতেছিলাম, এই প্রসেস সম্পর্কে আমরা ইন্ট্রোডিউস করব। এই যে কেমিক্যালস যেগুলো আমরা ইউজ করি, দেখো লেফট সাইডে আছে, ধরো এই যে ওয়েস্ট ওয়াটার মানুষ বিভিন্ন থ্রো করে, ধরো অ্যাগ্রোকেমিক্যালস, ধরো রাইট সাইডে ধরো এটা অ্যাগ্রোকেমিক্যালস বা কম্পোস্ট টাইপের। আলটিমেটলি এই নিউট্রিয়েন্ট গুলো কোথায় যায়? এই নিউট্রিয়েন্ট গুলো, যে নিউট্রিয়েন্ট গুলো সয়েলে অ্যাপ্লাই করি, তোমাদের দেখে কথা বলি। তো এই যে দেখো যে অ্যাগ্রোকেমিক্যালস গুলো আমরা ইউজ করি, এই অ্যাগ্রোকেমিক্যালস গুলো ইউজ করার পরে সেটা কিসে যায়? মেইনলি এটা সলিউবল ফর্মে যায়, তাই না? সলিউবল ফর্মে যায়, সেখান থেকেই এটা প্লান্টস এটা আপটেক করে। তো হয় কি যে একটা পার্ট, ধরো 100 ভাগ তুমি 100 গ্রাম তুমি কেমিক্যালস নিলা, একটা কেমিক্যালস পার্টিকুলারলি, হয়তো 50% গাছ নিয়ে নিল, বাকি থাকে কত? 50%। এই 50% এর মধ্যে একটা পার্ট যাবে, ঠিক আছে, যেটা সোয়েল বা মাটিতে যে মিনারেলস গুলো আছে, মিনারেলের সাথে এটা স্ট্রংলি বাউন্ড হবে। ধরো 10% হলো বা 15%, 15% ঠিক নাই, আন্দাজে বলতেছি আমি, একটা ফ্র্যাকশন। এটা ডিপেন্ড করবে কি মিনারেলস আছে, আদার কন্ডিশন কি, নিউট্রিয়েন্টটা কি। তো ধরো মাটিতে ধরো 10% ধরো এক্সট্রা বাউন্ড হলো, বাকি থাকে কত? 40%। এখান থেকে ধরো অর্ধেকটা গেল কোথায়? অর্ধেকটা গেল ধীরে 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 বৃষ্টির পানির সাথে। এটা কোথায় যাবে? এটা গ্রাউন্ড ওয়াটারে যাবে, যাবে না? যাবে। আরেকটা পার্ট কি করবে? আমাদের পৃথিবী কি পুরোটাই কি প্লেন ল্যান্ড? কথা বলো, শুনতে পাচ্ছ? না স্যার, এখানে স্যার নদী আছে, নদী আছে, পুকুর আছে স্যার। আমার জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমার নেটওয়ার্ক, পুরো নদী, খাল, বিল, ঠিক আছে। হ্যাঁ, এই যে লো ল্যান্ড যেগুলো আছে, ধরো একটা গ্রেডিয়েন্ট আছে, তাই না, যে ট্রান্সপোর্টের জন্য, তোমার এই যে বৃষ্টির পানির সাথে তোমার ধীরে 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 তোমার এটা ডিজলভ ফর্মেই হোক আর সোয়েল ইরোশনের মাধ্যমেই হোক, এটা গ্রাজুয়ালি হাইল্যান্ড থেকে লো ল্যান্ডের দিকে ধীরে 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 এটা 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 এরকম না যে একদিনে মুভ করবে। দিন হতে পারে, সপ্তাহ হতে পারে, মাস হতে পারে, বছর হতে পারে, কয়েকশো বছর হতে পারে। এটা ধীরে 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 লো ল্যান্ডের দিকে মুভ করবে। লো ল্যান্ড কোন আমাদের, ওরা পুকুর টুকুর এগুলো তো লো ল্যান্ড, তাই না, বা ওয়েটল্যান্ড যেগুলো আছে। আলটিমেটলি এই যে নিউট্রিয়েন্ট গুলো এটা মুভ করে হচ্ছে আমাদের সবচেয়ে বড় লো ল্যান্ড, বলতে পারো ওশান। ওশানই হচ্ছে সবচেয়ে সাগর। মানে আশেপাশের জায়গার সাপেক্ষে হচ্ছে লো ল্যান্ড, বড় লো ল্যান্ড। হ্যাঁ হ্যাঁ, সাগরে ধীরে ধীরে, সমুদ্রে ধীরে ধীরে মুভ করে এই নিউট্রিয়েন্ট গুলো। এই আচ্ছা, এখন আমি স্লাইডে যাই। তাহলে কি হলো, একটা ফার্টিলাইজার যদি আমরা অ্যাপ্লাই করি, ফার্টিলাইজারটা কি হতে পারে? এ পার্ট ফার্টিলাইজার বিটেন আপ বাই দ্য প্ল্যান্টস, এবং একটা পার্ট কি হতে পারে, ঠিক আছে, এটা সোয়েল অ্যাবজর্ব বা সোয়েল এটা 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 অ্যাকুমুলেট করতে পারে এবং স্ট্রংলি
বাউন্ড হতে পারে উইথ সয়েল মিনারেলস, সয়েল পার্টিকেলস, যেটা প্ল্যান্ট পাবে না, আবার এটা লিভ করবে না টুয়ার্ডস দ্য গ্রাউন্ড ওয়াটার। তো একটা আনইউজড পার্ট অফ ফার্টিলাইজার এবং যেটা খুবই সয়েলের সাথে স্ট্রংলি বাউন্ড না, রেইন ওয়াটারের সাথে এটা গ্রাজুয়ালি ট্রান্সপোর্ট হতে পারে এটা গ্রাউন্ড ওয়াটারে। আবার আরেকটা পার্ট তোমার উপর থেকে কি হতে পারে, এটা গ্রাজুয়ালি এটা লো ল্যান্ডের দিকে এটা মুভ করে, বুঝছো? তো আবার আনস্টেবল ইন্টারনেট কানেকশন, শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, আটকে আটকে আসছে আর কি। স্যার অনেক আটকে আটকে আমার ইন্টারনেট কি স্টিল এটা আটকে আটকে? তোমাদের কথা বুঝতে সমস্যা হচ্ছে খুব? আচ্ছা, তাহলে আমিও দেখি কতটুকু, আর অল্প একটু কন্টিনিউ করে, ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। তো আবার কিছু কিছু ফার্টিলাইজার এটা এই প্রসেস বাদেও, মানে এ পার্ট অফ দ্যাট ফার্টিলাইজার এটা অ্যাটমসফিয়ারেও চলে যেতে পারে। যেমন ইউরিয়া যতটুকু ইউজ করো, ইউরিয়া গ্রাউন্ড ওয়াটারেও যাবে। ইউরিয়া অবশ্য সোয়েলের সাথে কম স্ট্রংলি বাউন্ড হয়, এটা গাছে যাবে এবং এটা হচ্ছে অ্যাটমসফিয়ারে এটা চলে যাবে ইউরিয়াটা অ্যামোনিয়া হিসেবে বা নাইট্রোজেন হিসেবে। এটা ডিপেন্ড করে মাটিতে কোন ধরনের ব্যাকটেরিয়া আছে। তো এখন আসো, এই যে পলিউশন কতটুকু পলিউট করবে আর কতটুকু ট্রান্সপোর্ট করবে, এটা বুঝতে হলে আমাদের মাটি সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, যে মাটিটা কি আসলে। মাটি কি? মাটি হচ্ছে মিক্সচার অফ অর্গানিক, ইনঅর্গানিক কম্পাউন্ড, মিক্সচার অফ অর্গানিক, ইনঅর্গানিক্স এন্ড ওয়াটার। তার মানে বাতাসও আছে, তার মানে মেইনলি তোমার পানি, মিনারেলস এবং অর্গানিক কম্পাউন্ড, এগুলোর মিক্সচারটি হচ্ছে আমরা সিম্পলি বলি মাটি। মাটিতে বিভিন্ন ধরনের মিনারেলস থাকতে পারে। ফর এক্সাম্পল, লেফট সাইডে দেখো, it is natural clay, and on the right is artificial clay. এটা দেখতে একটু কষ্ট হচ্ছে। ক্যালসাইট ক্লে মানে কি? এটা সিলিকেট মিনারেল, ক্যালসিয়াম, তোমার তোমার বলে সিলিকেট অ্যালুমিনিয়াম সিলিকেট। আচ্ছা, তারপরে তোমার দেখো মিডলে আছে কি? ক্যালসাইট। এটা হচ্ছে সহজ কথা ক্যালসিয়াম কার্বনেট। লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে ক্যালসাইট রিচ সয়েল, এন্ড রাইট সাইডে সরাসরি সিনথেসাইজড ক্যালসিয়াম। লেফট সাইডে দেখো ফেরিক অক্সাইড, তাই না? আয়রনের বিভিন্ন ধরনের অক্সাইড থাকে, গোথাইট, হেমাটাইট, ফেরিয়াইট্রাইট। আর রাইট সাইডে আছে একটা সিনথেসাইজড, এখনো ড্রাই করা হয়নি, সিনথেসাইজড আয়রন অক্সাইড বা ফেরিক অক্সাইড। আমাদের জাহাঙ্গীরের মাটি দেখো অনেক লালটে লালটে, লক্ষ্য করছো তোমরা? লক্ষ্য করছো? হ্যালো, জি স্যার। জাহাঙ্গীরনগরের মাটি জি জি স্যার, স্যার। দেখতে পাচ্ছি স্যার। অনেক লালটে লালটে এখানে, জি স্যার। বিকজ এটা হচ্ছে আয়রন রিচ, বুঝছো? তো মাটিতে যখন একটা ফার্টিলাইজার যখন অ্যাপ্লাই করবা, কি কি প্রসেস, আমি এইটুকু
কথা বলতে খুব বেশি ভালো লাগতেছে না আজকে। এই স্লাইডটা ডিসকাস করে আমি আজকে ক্লাসটা শেষ করি। তো ধরো মাটিতে দিলে তুমি ফসফেট ফার্টিলাইজার, ঠিক আছে, তাহলে কি হবে? ওই যে কথাটা বললাম, ফসফেটটা সলিউশনে যাবে, এরকম ফসফরাস সলিউশন মেইনলি সলিউবল ফর্মে থাকে। ফসফরাসেরও কিন্তু আবার মানুষের বডিতেও কিন্তু অর্গানিক ফর্মে থাকে, যেমন ডিএনএ এর সাথে ফসফরাস থাকে, আরএনএ এর সাথে ফসফরাস থাকে, ফসফোপ্রোটিন এর সাথে ফসফরাস থাকে, আরএনএ এর সাথে ফসফরাস থাকে, ফসফোপ্রোটিন থাকে, ফসফোলিপিড থাকে। কথা বুঝছো? তো বিষয় হচ্ছে যে, হ্যাঁ বলো, কি বললা? তো এগুলোর ব্রেকডাউন মানে সলিউশনে থাকে মেইনলি হচ্ছে তোমার ইনঅর্গানিক অর্থোফসফেট, মানে ফসফেট সল্ট গুলো আছে না, এই ফসফেট আয়ন হিসাবে থাকে পানিতে। তো এই ফসফেট আয়ন, কথা বললা, এই ফসফেট আয়নটা তোমার এটা কি করতে পারে? এটা ইমোবিলাইজ হতে পারে। কি করতে পারে? এটা একটা মিনারেল সারফেসের উপরে ফসফেট আয়নটা অ্যাবজর্ব হতে পারে। অ্যাডজর্পশন সম্পর্কে ধারণা আছে তোমাদের? অ্যাবজর্পশন, অ্যাডসরপশন দেখাবো প্রসেস। তাহলে ফসফেটটা একটা সারফেসের উপরে অ্যাবজর্ব হতে পারে। যদি অ্যাবজর্ব হয় তখন পানিতে ফসফেটের কনসেন্ট্রেশনটা কমে যাবে, ঠিক আছে। আবার ফসফেটটা ডিসলভ হতে পারে এটা পানিতে, কোনো একটা অন্য একটা ধরো ফসফেটও নেগেটিভ চার্জ, কার্বনেটও নেগেটিভ চার্জ, সিলিকেটও নেগেটিভ চার্জ, ধরো কোনো কারণে কার্বনেটের পরিমাণ বেড়ে গেল পানিতে, বা পিএইচ এর ব্যাপার স্যাপার কিছু আছে, বাড়া কমার কারণে অ্যাবজর্পশন ডিসঅর্পশন হয়, দেখাবো আর কি এক দুই স্লাইড। তো তো ফসফেটটা আবার সারফেস থেকে মানে ডিসপ্লেস হয়ে আবার সলিউশনে আসতে পারে। আবার ফসফেটটা অন্যান্য মিনারেলের সাথে এটা প্রেসিপিটেশন ফর্ম করতে পারে, তখন পানিতে ফসফেট কনসেন্ট্রেশন কমে আসবে। আর যে মিনারেল গুলো আছে যার মধ্যে বিভিন্ন মিনারেলের সাথে বিভিন্ন ধরনের ফসফেট থাকতে পারে, dissolution of those minerals আবার ফার্দার ওয়াটারে তোমার ফসফেট কনসেন্ট্রেশন আবার বাড়াতে পারে। আবার এই ফসফেটটা, পানির ফসফেটটা মাটি থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া ইনসলিউবল ফসফেট মাটির সাথে নিতে পারে, বা গাছ যখন যাবে এটা ওই যে ফসফোপ্রোটিন, ফসফোলিপিড, ডিএনএ আর ফর্ম করে এটা অর্গানিক ফসফরাসে কনভার্ট হয়। আর এখান থেকে ব্যাকটেরিয়ার মধ্যে অর্গানিক ফসফরাস যেতে পারে, আবার সেগুলো ব্রেকডাউনের ফলে পানিতে আবার ডিজলভ ফসফেট আসতে পারে, ঠিক আছে। তো আমার মনে হয় এ পর্যন্তই রাখো। তো নেক্সট ক্লাসে আমি ডিসকাস করব যে কোনো একটা পার্টিকুলার মিনারেল আমি এক্সাম্পল দেব। মাটিতে তো অনেক মিনারেল আছে, যেমন ধরো ক্যালসিয়াম মিনারেল আছে, ক্যালসাইট আছে, ক্লে আছে, আয়রন আছে, ঠিক আছে। তো এই যে ফসফেটের সাথে মিনারেলের কিভাবে ইন্টারঅ্যাকশনটা হয়, একটা ফর এক্সাম্পল আয়রন মিনারেল দিয়ে আমি এটা এক্সপ্লেইন করব নেক্সট ক্লাসে, কথা বুঝছো? এবং আমি দেখাবো যে কি কি কন্ডিশনে ফর এক্সাম্পল ফসফেট ফার্টিলাইজারটা এটা মিনারেলের সাথে এটা বাউন্ড হয়, এখান থেকে ডিসপ্লেস হয়, ঠিক আছে। এই যে অ্যাকচুয়ালি কেমিক্যাল যে প্রসেস গুলি আছে that occurs at the soil water interface, মানে সোয়েল আর ওয়াটারের মাঝখানে যে কিভাবে ফসফেটের এক্সচেঞ্জটা হয়, পানি থেকে মাটিতে যায়, মাটি থেকে পানিতে যায়, এবং যে প্রসেস গুলো এগুলো কন্ট্রোল করে, যেমন অ্যাবজর্পশন, ডিসঅর্পশন, ঠিক আছে, বা ডিসলিউশন, এই প্রসেস গুলো সম্পর্কে আমি হয়তো নেক্সট এক দুই ক্লাসে ডিসকাস করবো আর কি, বুঝছো?
ডিসকাস করে তারপরে আবার ট্রিটমেন্টে ফিরে যাবো আর কি।